আগামীকাল রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে হতে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। এদিকে আজ যে কোনো সময় দেশে ঢুকবে শেখ হাসিনা, বিশেষভাবে সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চারিদিকে জরুরি অবস্থার মধ্য দিয়ে আজই সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি। হতে পারে রাতের মধ্যেই ক্ষমতার পালাবদল। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে সেনা শাসন জারি হতে চলেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বেশ কয়েকজন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নেতৃত্বস্থানীয় কয়েকজন ছাত্র। চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তার এই সফর। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি মূলত শোডাউনের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি নিজের ক্ষমতা প্রদর্শনের রাজনীতি। এই কথাটা অবশেষে নতুন রাজনীতিবিদ সার্জিস আলম এক অর্থে একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিলেন এবং গড্ডালিকা প্রবাহে যে তারাও গা ভাসাচ্ছে এবং এই গা ভাসানো যে অপরাধ নয়, গা না ভাসালে সবার জামানত বাজেয়াপ্ত হবে, সেই ব্যাপারগুলো স্পষ্ট করে বলে দিলেন। অভিনন্দন সার্জিস আলম। মনে করি যে ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায়, একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায় আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। কিছু একটা ডিফারেন্ট, কোনো কিছু একটা যে কোনো সময় ঘটে যেতে পারে যদি আসল জায়গায় হাত না দেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ১-১.৫ মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের ১ বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। তো দর্শক, এই বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এক নতুন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসবো। ৪ দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তার এই সফর। দুপুরে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন তিনি। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এই সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে, নতুন মাত্রা পাবে দুদেশের সম্পর্ক। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বোরো ফোরাম ফর এশিয়ান বার্ষিক সম্মেলনের পেনিং প্ল্যানারিতে ২৭ মার্চ অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার এই সফরে কোনো চুক্তি সই হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি মূলত শোডাউনের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি নিজের ক্ষমতা প্রদর্শনের রাজনীতি। এই কথাটা অবশেষে নতুন রাজনীতিবিদ সার্জিস আলম এক অর্থে একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিলেন এবং গড্ডালিকা প্রবাহে যে তারাও গা ভাসাচ্ছে এবং এই গা ভাসানো যে অপরাধ নয়, গা না ভাসালে সবার জামানত বাজেয়াপ্ত হবে, সেই ব্যাপারগুলো স্পষ্ট করে বলে দিলেন। অভিনন্দন সার্জিস আলম। বাংলাদেশের চলমান রাজনীতির গড্ডালিকা প্রবাহে যে আপনি গা ভাসাতে চাইছেন এবং গা ভাসিয়ে দিয়েছেন, ক্ষমতা প্রদর্শনের রাজনীতি করতে চাইছেন, ইচ্ছা করলেই যে মুখে বড় বড় কথা বলে ভোটে নামলে সেই ভোটে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, সেই সহজ সরল স্বীকারোক্তির মাধ্যমে আপনি অনন্য একটা নজির স্থাপন করলেন। আসলে যে ঘটনাটা ঘটেছিল, সার্জিস আলম পঞ্চগড়ে যে গাড়ি নিয়ে শোডাউন করেছেন, সেই গাড়িতে গণমাধ্যম ১ শতাধিক গাড়ির কথা বললেও মূলত সেটি হবে ১.৫ শতাধিক গাড়ি। ১.৫ শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড় শহরে বিভিন্ন পথসভায় শোডাউন করেছেন। এরপরে গতকালকে তিনি পঞ্চগড়ের বোদায় এই আরেকটা শোডাউন করেছেন, সেখানেও কয়েকশো গাড়ি ছিল এমনটা বলা হচ্ছে। সেটিকে নিয়েই তার দলের অন্যতম নেত্রী তাসনিম জারা, যিনি অনলাইনে বেশ পরিচিত,
বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, ডাক্তারি পরামর্শ, বিভিন্ন ভালো ভালো কথা বলে থাকেন। সেই তাসনিম যারা ফেসবুকে সার্জিসের বিরুদ্ধে লিখেছিলেন, সেই লিখার উত্তরে সার্জিস আলম এই স্পষ্ট স্বীকারোক্তিগুলো দিয়ে দিলেন। তার মানে কি? তার মানে ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল যে নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন সেটি আসলে তাদের শুধুমাত্র মুখের ভালো ভালো বুলি। আদতে তারা চলমান যে রাজনৈতিক ধারা, সেই ক্ষমতার রাজনৈতিক ধারাতেই নিজেদেরকে সামিল করতে চাইছেন। কি বললেন সার্জিস আলম? কি গোমর ফাঁস করে দিলেন, বড় গোমর। আমার মনে হয় যে এতদিনে সব থেকে বড় গোমরটা ফাঁস করে দিলেন সার্জিস আলম। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সার্জিস আলমের গাড়ির শোডাউনের কথা। গাড়ি বহর নিয়ে শোডাউন করলেন এবং সেটি গণমাধ্যম শতাধিক বলছে, প্রকৃত সংখ্যা নাকি 1.5 শতাধিক। এরপরে পঞ্চগড়ের বোদায় আজকে যখন রাতের শেষ, সেই দিনটা যখন ছিল, সেই দিনে পঞ্চগড়ের বোদায় তিনি এই আরেকটা শোডাউন করেছেন। সেখানে কেউ কেউ ফেসবুকে লেখালেখি করছে সেখানে 4 শতাধিক গাড়ি ছিল। শতাধিক গাড়ি যে ছিল এটা বাংলাদেশের সব গণমাধ্যমে এসেছে। শোডাউনের পর শোডাউন করছেন সার্জিস আলম, সেটি প্রচণ্ড সমালোচিত হয়েছে। বিমানে উড়ে গেছেন, সেটা একটা বড়লোকি ব্যাপার। বিমানবন্দর থেকে শত শত গাড়ি নিয়ে শোডাউন করেছেন, হুড খোলা, ছাদ খোলা গাড়িতে পতাকা, এনসিপির পতাকা নিয়ে রাস্তায় ঘুরেছেন, সাথে অসংখ্য মোটরসাইকেল ছিল। সেটিকে ভালোভাবে দেখেননি কেউ, কারণ এই সার্জিস আলমরাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। সেটিকে নিয়ে তাসনিম যারা ফেসবুকে খোলা চিঠি লিখেছিলেন প্রিয় সহকর্মীকে নিয়ে, সেটিও একটা অনন্য নিদর্শন বলতে গেলে বলা যায় যে তাসনিম যারা নিজ দলের নেতার বিরুদ্ধে ফেসবুকে ওপেন লিখলেন, তাতে করে তাসনিম যারার উপরে কোনো শনির দশা নেমে আসে কিনা, তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় কিনা, তেমন ঘটনা যদি ঘটে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ যার বিরুদ্ধে তিনি লিখেছেন তারা 2-3 জন এত বেশি ক্ষমতাধর এই দলে যে অন্যরা যদি তার সমালোচনা করে তাহলে তাদের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। তাসনিম যারা তার স্ট্যাটাসে মূলত যেটা বলতে চেয়েছিলেন, চিঠি লেখার ঢঙে তিনি লিখেছেন, সেখানে তিনি একটা জায়গায় বলেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে সব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবার দায়িত্ব। এবং তিনি লাস্টে বলেছেন, আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকভাবে বিবেচনা করবে। সার্জিস কাল বিলম্ব করেননি, সার্জিস তার উত্তর দিয়েছেন এবং সেই উত্তরটা দীর্ঘ চিঠি, দীর্ঘ লেখা, ফেসবুকে দীর্ঘ লেখা লিখেছেন। সেই দীর্ঘ লেখা আপনারা দেখে নিতে পারেন। সেই দীর্ঘ লেখায় সার্জিস আলম যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ক্ষমতার রাজনীতি আসলে ভিন্ন রকম রাজনীতি। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে ক্ষমতার রাজনীতির একেবারে পরিপূর্ণ তফাৎ রয়েছে। আমরা যে বন্দোবস্তের কথা বলছি সেই বন্দোবস্ত যদি এখন আমি প্রয়োগ করতে চাই তাহলে 95% ক্ষেত্রেই আমাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে। ভোটের রাজনীতিতে আমরা টিকতে পারবো না। সুতরাং নতুন এবং পুরাতনের মিশেলে কিছু একটা করে আপাতত যদি আমরা যেটা আমাদের হাতে নাই, আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো না, সেটা হচ্ছে ক্ষমতা। আমরা যদি নতুন এবং পুরাতনের মিশেলে পাওয়ারফুল হতে পারি, ক্ষমতায় যেতে পারি, তারপরে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলছি সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। তার মানে হচ্ছে যে তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, তাদের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার রাজনীতি করা। এবং ক্ষমতার রাজনীতিতে তিনি বলেছেন যে ক্ষমতার রাজনীতিতে ভোট করতে হলে সেই এলাকার মানুষ, আপনার যদি প্রভাব না থাকে, প্রতিপত্তি না থাকে, আপনার যদি হ্যাডাম না থাকে, কেউ আপনাকে 4 পয়সা মূল্য দেবে না। আপনি ভোটে দাঁড়িয়েছেন, আপনার কাছে অনেকে আসবে, অনেক ন্যায় অন্যায়, অনেক দাবি নিয়ে, অনেক সুপারিশ নিয়ে আসবে। তারা শুধু দেখবে আপনি তাদের দাবি মেটাতে পারছেন কিনা। তার মানে হচ্ছে যে কথাটুকু একটু উজ্জ্ব রেখেছেন সেটা হচ্ছে যে ভোটের রাজনীতিতে অনেক টাকা পয়সা খরচ করতে হয়। সেই টাকা পয়সা খরচ যদি আপনি করতে না পারেন, সবাইকে যদি, ভোটারদেরকে যদি খুশি করতে না পারেন, তাহলে আপনি ভোটের রাজনীতিতে টিকতে পারবেন না। সেই কথা বলেছেন তিনি। এবং একটু উল্লেখ কি করি সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে কতিপয় সোশ্যাল মিডিয়ার বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনৈতিক কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে, কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের এই মুহূর্তের চিত্র নয়।
নয়, এই মুহূর্তের চিত্র নয়। অর্থাৎ বাংলাদেশে যে ধারার রাজনীতি হয়, বিএনপি আওয়ামী লীগ যে ধারার রাজনীতি করে, সেই ধারার রাজনীতি তাদের নতুন বন্দোবস্তের রাজনীতি নয়, সেটা তিনি স্বীকার করছেন। কিন্তু তিনি বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আমি ভোটে প্রয়োগ করতে যাই তাহলে আমার জামানত বাজেয়াপ্ত হবে, সুতরাং আমাকে পুরাতন ধাঁচেই রাজনীতি করতে হবে, পুরাতন ঢঙেই রাজনীতি করতে হবে এবং শোডাউন করতে হবে, ক্ষমতা দেখাতে হবে, দাপট দেখাতে হবে, তবেই জনগণ আকৃষ্ট হবে। জনগণ নাকি আকৃষ্ট হয় না শোডাউন না করলে, দাপট না দেখালে জনগণ নাকি আকৃষ্ট হয় না, এবং সেটা যদি না করা যায় তাহলে 95% ক্ষেত্রেই আমাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তার মানে হচ্ছে যে ভোটের লড়াইয়ে পারা যাবে না, এমনটা তিনি বলেছেন। একেবারে শেষ লাইনে, শেষ প্যারাতে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে তিনি যে জমিদার পরিবারের সেটা বলার চেষ্টা করেছেন। তার যে অভাব নেই, তিনি তার পকেটে টাকা ছিল না, যে নাটক করেছিলেন তিনি, সেটা যে নাটক এবার এই স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে দিলেন। বললেন যে তিনি জমিদার পরিবারের মানুষ, তার দাদা যেটা রেখে গেছে সেই রেখে যাওয়া টাকা দিয়ে আগামী নির্বাচন করতেও তার কোনো সমস্যা হবে না। এবং তিনি এটাও বলেছেন, সেটা হচ্ছে যে আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। অর্থাৎ যা গাড়ি ছিল অর্ধেকের বেশি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা নিয়ে গিয়েছিল। বাকি 50টার, তার মানে তিনি স্বীকার করেছেন যে 100টার বেশি গাড়ি ছিল। তিনি লিখেছেন বাকি 50টার মতো গাড়ির 6,000 টাকা করে যে 3 লাখ টাকা ভাড়া দেওয়া হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা নিয়ে আমি এবারের ইলেকশনও শেষ করতে পারবো। আরও 50 বছর আগে এই 50টা গাড়ির ভাড়া দেওয়ার তার সামর্থ্য ছিল, তার পরিবারের সামর্থ্য ছিল। এই উত্তরটা তিনি তাসনিম জারাকে বলেছিলেন। তার মানে হচ্ছে যে তিনি জমিদার পরিবারের সন্তান, তাকে গরিব বলে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। তিনি দাপট দেখাবেনি, শোডাউন দেখাবেনি, 100, 200, 400, 500 গাড়ি, এটা কোনো ব্যাপার না। টাকার কোনো অভাব নেই। টাকার অভাব নেই এই কথা যখন বলছেন তিনি, তখন কি দুদকের একটু উচিত একটু খতিয়ে দেখা যে তিনি যেটা বলছেন পরিবারের সামর্থ্য এবং তার বর্তমান চালচলন, এবং মাত্র 6 মাস আগেই যেটা বলা যে তার পকেটে 2000 টাকাও থাকে না, তার কোনো ওয়ালেট নাই, মানিব্যাগ নাই, ধার দেনা করে চলছে, সেই 6 মাস আগের কথা এবং 6 মাস 7 মাস পরের কথার সঙ্গে যে এই অমিল, তার অর্থনৈতিক বাস্তবতা কি একটু দুদকের ঘেঁটে দেখা উচিত, নাকি সরকারি দল হিসেবে তাদেরকে ট্রিট করা হবে? সেইভাবে ট্রিট করে দুদকও ব্যাপারটাকে আমলে নেবে না, সেটিও অবশ্য একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে যে কথা বলছিলাম যে ক্ষমতায় না গেলে যেটা হয়, ক্ষমতায় না গেলে আমরা পরিস্থিতি পাল্টাতে পারবো না, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা বলছি সেটা আমরা প্রয়োগ করতে পারবো না। সেটাই তিনি এক জায়গায় লিখেছেন যে তার উপর এখন আপনার কোনো অথরিটি নেই, অর্থাৎ কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই। এক্ষেত্রে সরাসরি নতুন বন্দোবস্ত অ্যাপ্লাই করে দীর্ঘমেয়াদে অপ্রাসঙ্গিক হওয়ার চেয়ে, দীর্ঘমেয়াদে অপ্রাসঙ্গিক মানে রাজনীতি থেকে ছিটকে পড়ার চেয়ে সাময়িকভাবে নতুন পুরনো মিশেলে এগিয়ে গিয়ে যদি আপনি একটি অথরিটি পান, মানে ক্ষমতা পান কিংবা নির্বাচিত হতে পারেন, তখন বরং দীর্ঘমেয়াদে নতুন বন্দোবস্তের কালচার চালু করা এবং সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার সুযোগ বেশি থাকবে। আমি এটাকে মন্দের ভালো মনে করি। তার মানে হচ্ছে যে ক্ষমতাই একমাত্র উদ্দেশ্য, আপনি যে যাই বলেন না কেন, আমার রাজনীতি ক্ষমতার রাজনীতি। অতঃপর এনসিপির থেকে একেবারে ক্লিয়ার মেসেজ পাওয়া গেল, এনসিপি ক্ষমতার রাজনীতি করছে, মুখে যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সেগুলো পুরোটাই আসলে চাপাবাজি। সহজ সরল স্বীকারোক্তি সার্জিস আলম যেগুলো দিলেন, এর জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়, সাধুবাদ জানানো উচিত সবার যে তিনি ব্যাপারগুলোকে গোপন করেননি। শোডাউনের রাজনীতি বাংলাদেশে যেটা হয় সেই গড্ডালিকা প্রবাহেই তারা গা ভাসাতে চাচ্ছেন, আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা সেটা মানুষকে শুধুমাত্র ধোঁকা দেয়া। তার মানে এদের কাছ থেকে আমরা নতুন কিছুই পাচ্ছি না, পুরনো সেই পুরনো কাসুন্দিই আমরা পাচ্ছি। এরা ওই ক্ষমতার রাজনীতি করবে, ক্ষমতাতে গিয়ে বিএনপি আওয়ামী লীগ যে রাজনীতির সমালোচনা করা হচ্ছে, যে রাজনীতির সমালোচনা তারা করছে, সেই রাজনীতিই তারা করবে, শুধুমাত্র নতুন পোশাক পরবে, নতুন পোশাকে পুরনো কাসুন্দিই আমরা দেখতে পাবো। দর্শক, আপনার কি মনে হয় এই সহজ সরল স্বীকারোক্তির পরে এনসিপির জনপ্রিয়তার অবস্থা কি হবে? তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি অন্ধকারের দিকে যাবে? এনসিপি কি ভাঙনের দিকে যাচ্ছে? এনসিপি কি ভেঙে যাবে? নিজেদের মধ্যে যে মতবিরোধ, মতদ্বৈততা, এই শোডাউন, গাড়ির শোডাউনের ব্যাপারে অনেকেই কিন্তু প্রতিবাদ করেছেন এনসিপির ভিতরে। এনসিপি কি আদৌ টিকে থাকবে? কিংবা তারা যদি ক্ষমতার রাজনীতি করতে না চায়, তাহলে এই যে বাংলাদেশে অনেক দল রয়েছে যাদের কোনো ভোট নেই, সেরকম দলেই পরিণত হয়ে থাকবে? যে উপলব্ধিটা সার্জিস আলম করেছেন যে ক্ষমতার রাজনীতি করতে হবে, আর ক্ষমতার রাজনীতি করতে হলেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তেই থাকতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এগুলো শুধু মানুষকে বলা বুলি, আর কিছুই নয়। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম।
এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচার এবং অধিকারের জন্য। সেই উপনিবেশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় 2024 সালের গণ অভ্যুত্থান। আমরা মনে করি যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা। আজকের দিনে আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে, এবং 2024 সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার আর রাস্তায় নামতে হবে না রক্ত দিতে। বিএনপি নেতা মির্জা তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে 24 পরবর্তী যে দ্বিতীয় বিজয়ের কথা বলা হচ্ছে, সেই বিজয়ের কথা বলে 71-এর বিজয় দিবসকে খাটো করা হচ্ছে। আপনারা কি মনে করেন? তিনি বলেছেন যে প্রত্যেকটা আন্দোলনই, গণ আন্দোলনই আসলে স্ব মহিমায়, নিজস্ব মহিমায় রয়েছে। এই ব্যাপারে আপনাদের মন্তব্যটা আসলে? আমরা মনে করি যে 71 এবং 24 আলাদা কিছু নয়, বরং 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। 71-এ আমরা যা চেয়েছিলাম সেটা 54 বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম 15 বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায় আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। ফলে আমরাও কিন্তু 71-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, 24-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। ফলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা 24-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। এই যে নতুন তরুণরা নেমে এসেছে, নতুন সময়ের যে বার্তা, সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না। এবং আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি, যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, আমরা মনে করি ঠিক সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে। সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সংবিধান এবং পুরনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা মনে করি যে 24-এর গণ অভ্যুত্থান এবং আমাদের যে 71-এর সংগ্রাম, আমাদের 47-এর আজাদির লড়াই, এই সবকিছুর ভিতর দিয়ে আমরা যে স্বাধীন, সার্বভৌম, মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম, তার একটি সুযোগ এবং সম্ভাবনা আমাদের গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে। আমরা কেবল ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সবকিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম। প্রতি বছরই এপ্রিল আসলে আমার পলিনের অ্যালার্জি শুরু হয়। এপ্রিল মে 2 মাস চলবে। তো এই অসুস্থতার মাঝখানেও দেশের সারাদিন বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, নানান আলোচনা, গুজব, অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেল 2 দিন পার করেছি। তো আমি সবগুলো ঘটনাকে একদম গুজব বা অহেতুকি আলোচনাগুলো উঠেছে এরকম আমি মনে করি না। এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল। আমি আমার যুক্তিগুলো তুলে ধরবো। আপনাদের অনেকের কাছেই এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন, এখানে তো খুব সহজেই পাওয়া যায়, তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না। যাই হোক, আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন।
এই কথাগুলো কেন বলেছিলাম, আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না। কারণ হলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম, আমরা তো জানতাম না 5 তারিখের পরে আসলে এই 5 তারিখে এইভাবে হচ্ছে, কিন্তু ভারত তো সবই জানতো। তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বি তে কে থাকবে, আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে, এই জিনিসগুলো তারা জানতো, ওইভাবে সেট আপ করেছিল। যে কারণে তারপর এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন, তারা তাদের মতো করে চালাচ্ছেন। এই দেশের এই যে 5 তারিখের যেই আন্দোলন, যে বিপ্লব, যে স্বাধীনতা, এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ, অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন, একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটাই আসিফ নজরুল। এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে। আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে, এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে 15টা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো, আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে, ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন, কিসের জন্য করা হয়েছিল, কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই, আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই? এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র, তারেক রহমান, খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা, এরা এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে, অথবা আওয়ামী লীগকে রাখতে হবে। একমাত্র এই কারণে শেখ হাসিনাকে 15 বছর রাখা গেল। আচ্ছা, সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো? দাঁড় করাইলো হচ্ছে ভারত। আর কাদের উপরে চাপাইলো? আলেম সমাজ, বিএনপি, জামাত, তাদের উপরে। তার মানে প্রধান যে বিষয়টা 15 বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার সেটা। এটার সাথে একটা বড় অংশ কে ছিল? প্রথম আলো। যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়ার কারণে আমরা 15 বছর আসতে পারি নাই, তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া। কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল? ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো। আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন, দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবে না, আবারও হাসিনা আসবে না, হাসিনা এসে আবারও 15 বছর না 1500 বছর বাংলাদেশ শাসন করবে না, ভারতের সাথে একসাথে হয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? তাহলে করেন নাই কেন? প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি? প্রথম আলোর উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত। এই আঘাত সে কোনোভাবেই শেখ মুজিবের ব্যাপারে কি বললো? শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিনচিন করে, হ্যাঁ, এসব কথাবার্তা। তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না, তাই আপনার সমস্যাটা ছিল কারাই 15 বছর। মির্জা ফখরুলের তো সমস্যা নাই, বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নাই, নিজের মতো করে কিছু টাকা পয়সা কামায় তারপরে চুপচাপ থাকে। কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না, মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না। এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা, নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে, প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়, তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত। মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে, ওই যে ফাহাম আব্দুল সামাদ ফাহাম নাকি জানো, এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগ টাক পাইতো এগুলো নিয়ে ওইখানে দিত, বউরে নিয়ে থাকতো। এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে, গ্রামে মানে দেশে এসেছে, প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয়। এতদিন কই ছিলেন? ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া, কথাবার্তা বলা, বলে নাই তো, কোনো কিছুই করে নাই। এখন এসে, কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে। খবর নেন, যান, মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না। বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায়। এগুলো নিয়ে কাজ করতেছে, এখন দিচ্ছি না কেন? বিএনপির অনেক মানুষজন ফোন করেন, ভাই এখানে এটা হচ্ছে, এখন দিচ্ছি না কারণ বিএনপিকে আসলে এখন ই করলে বিএনপির ভিতরে সমস্যা থাকবে, এরকম 2-1টা নেতাও থাকবে এই টাইপের, কিন্তু পুরো বিএনপিকে তো আপনি কালার করতে পারবেন। আমার এর পরের দেশের নেতৃত্বে কে আসবে? আপনি বিএনপিকে যদি সরেন তাহলে তো এটা মানে একটা ডিপলিটিসাইজেশনের দিকে চলে গেল। তখন আপনি কি করবেন? কাকে আনবেন? এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে, সেনাবাহিনী আসবে, ইন্ডিয়া সেই সুযোগ নিবে। সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি। অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে, এই করে সেই করে, নানান অভিযোগ। আমি বলে বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না, বিএনপিকে নিয়ে বলার সময় আছে, অবশ্যই বিএনপিকে নিয়ে কথা বলা হবে, কিন্তু এখন না। যে কারণে এগুলো নিয়ে কথা বলি না, কিন্তু মির্জা ফখরুলরা এই কাজগুলো করছে। এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না। মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে 15 বছর খুব শান্তিতে ছিল,
সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল, মানে আটক হয়েছিল, আটক হলে তারা ইয়ে সুন্দর করে 5 স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো। মির্জা ফখরুল সহ কয়েকজন বিএনপি নেতা আছে, সবাই না কয়েকজন, এদেরকে রাখা হইতো, খুব আরামে রাখা হইতো। তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির, নাম বললাম না, বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালেদা জিয়ার কথা বলছে, এই মহিলার কারণে, এই মহিলার মাথায় সমস্যা আছে, এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইলো। মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জিয়া, এটা 2000 ধরেন কত সাল, 20 সাল বা মানে জেলখানায় যাওয়ার আগের, আমার ঠিক সময়টা মনে নেই, জেলখানায় যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল। আচ্ছা, এখন মির্জা ফখরুলের তো সমস্যা নেই, এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা, সে দেখবেন ছাত্রদল, যুবদল, বিএনপির লোকজনের সাথে তার যে আচরণ, আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ। বিএনপির সাথে প্রচন্ড কর্কশে, গায়ে হাত তুলতে যায়, চর মারে, ধাক্কা মারে, বিএনপির লোকজনের কথাবার্তা শুনলেই মানে তার গায়ে আগুন ধরে যায়। এই জেনুইন একটা আওয়ামী লীগের। তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা। আপনি আওয়ামী লীগের এই যে সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজ, টুইটার এগুলো আছে, এগুলোতে আপনি যান, গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায় তারপরে এগুলো ছড়াচ্ছে। তো এই যে কাজগুলো আওয়ামী লীগ করছে, তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা। আচ্ছা, এখন আমাদের উচিত ছিল কি? প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা। এই যে এই ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে, এটার ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া। আমরা সেই ভারতকে বসায় রাখলাম, আমরা যেই প্রথম আলো কিনা সারা দুনিয়া, প্রথম আলো, ডেইলি স্টার সারা দুনিয়াতে এটারে আপনার ছড়াই দিল। প্রথম আলো করে বাংলায়, ডেইলি স্টার করে ইংলিশে, সারা দুনিয়া এটা চললো। তাদের পাশে গিয়ে আপনি বসলেন, তাদেরকে বাঁচাইতে চাইলেন। তো আপনি একবার চিন্তা করলেন না যে এদেরকে রেখে এরা যদি নাকি এই প্রথম আলোই তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে, এই প্রথম আলোই তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা বানিয়েছে, মনে নেই আপনার? এই বিচারটা তো করা দরকার ছিল। আমি বাংলাদেশে যদি নাই কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলুক, আমি এটা চাই না। মানে আপনি আমরা যাই মনে করেন তাই মনে করেন, আমি এটা চাই না। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই, আমরা সেই জায়গায় যাইতে পারিনি। যদি কেউ পারেন ওই মাইক নিয়ে ওয়াজের মাহফিলে গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখান। আমি ওই জায়গায় এখন যাইতে চাই না। যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমি মনে করি বিএনপি আগে যেভাবে সেই শায়েখ আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে শায়েস্তা করেছে, এইবারও সেটাই করুক। জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলে কিছু আছে? সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারে আসার পরপরই। বিচারগুলো তাড়াতাড়ি শেষ করে যে এই ঘটনাটা আসলে যেভাবে নাটক সাজানো হয়েছিল, এটা এইভাবে নাটক সাজানো হয়েছিল, এই নাটক সাজিয়ে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে, আসলে বাস্তব চিত্রটা এটাই। এর মাঝখানেও যদি আলেমদের ভেতরে কেউ জঙ্গি কর্মকাণ্ডে যদি থেকে থাকে, আমি তাদের বিচার চাই। বাট বাদ বাকি যারা, তাদেরকে তো সারা দরকার। সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন, আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন। 2 দিন আগে এক ভিডিও দেখলাম, ওই যে এই ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা করে। এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না, এটা সম্ভবত ওই পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল। এই পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে। আমার হাতে একটা সিক্রেট রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে যে ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির হয়েছে। এক ধরনের জঙ্গি তৎপরতা গত কিছুদিন ধরে আমরা এই আলোচনা শুনছি এবং লক্ষণও দেখা যাচ্ছে এটা বাড়বার একটা আশঙ্কা আছে। তিনি বলছেন দেশে নাকি কোন এক সাংবাদিক এটার সাথে জড়িত, কোন আলেম নাকি দেশের কে কারা কারা জড়িত, আর প্রবাসে একজন আছে কোথায় নাকি থাকে, সেও নাকি জড়িত। যে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন তাদের অন্তত 3 জনকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছে রিপোর্ট। এদের সঙ্গে একজন সাংবাদিকও আইডেন্টিফাই করা গেছে যিনি এইসব তৎপরতার সঙ্গে যুক্ত। তার কাছে একদম পুরো তথ্যসহ খাতা, এইভাবে খাতা 3-4টা পৃষ্ঠা নিয়ে তারপরে তিনি বসেছেন। ওরে বাবারে, তার কাছে সব তথ্য। হ্যাঁ, কিভাবে হামলা হবে, কোথায় কোথায় হবে, সে আগের মতোই নাকি গুরুত্বপূর্ণ জায়গায় কোর্ট টোট এইসব সেইভাবে নাম ধরে ধরে বলছেন। পসিবল থ্রেট লক্ষ্য করা যাচ্ছে, তারা গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টলেশনে হামলা চালাতে পারে, লোকাল কোর্টসগুলোতে হামলা চালাতে পারে। পরে ধরে নিয়ে ওর পিছন দিয়ে ডিম ঢুকে ওরা জিজ্ঞেস করেন যে তুই এই তথ্য কই পাইলি, কই হবে, কারা কারা করবে, তাড়াতাড়ি নামের লিস্ট দে। আমরাও সেটা জানতে চাই, কারা কারা এই দেশের জঙ্গিবাদ এই করতে চাই, তাদের আমরা খুঁজে বার করতে চাই। ওর কাছ থেকে তালিকা নেন, ও কোথায় পেয়েছে এটা। এরা হচ্ছে খুব চিপ রেটের দালাল। এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায়া তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। ভারত নিশ্চয়ই এর ওই হয়তো বড় অঙ্কের একটা মোটা অঙ্কের টাকা দিয়েছে। এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগের ন্যারেটিভ দাঁড় করাইতে চায়, দেশে আবার হামলা হবে ঈদের পরে, মানে জঙ্গি হামলা হবে, এই দেশে প্রচুর জঙ্গি আছে, এদের সাহায্য করো। এত সোজা না ভাই, 5 তারিখ এমনি এমনি আসে নাই। যদি কেউ মনে করেন 5 তারিখ এমনিতেই চলে এসছে,
এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল। এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে। এই যে 8টা মাস হইল, এখনো পর্যন্ত বিএনপি, জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে। জেলখানায় থাকা মানুষগুলিরে এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না। রোজাটা করলো তারা জেলখানার ভেতরে, ইফতার কি করে, তার পরিবারের অবস্থা কি, 15 বছরে এই মামলা চালাইতে চালাইতে কি অবস্থা। আরে ভাই, এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দেশের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, এই জন্য 5 তারিখ এসেছিল। তাদের চোখের পানির দাম দেন নাই, তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন। এত সোজা, এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন। এখন তারেক রহমান দেশে যাইতে পারে নাই। ক্ষমতা বহু দূরের ব্যাপার। খুব প্রীতি দেখাইছেন না, শেখ হাসিনা দেশে আসবে, শেখ হাসিনা এই আবার ইয়ে করবে, আওয়ামী লীগকে আমরা মাফ করে দিব। তোর কাছে মাফ চাইছে? এখন আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে কি, কোন রিফাইন আওয়ামী লীগ আসবে নাকি পিওর আওয়ামী লীগ আসবে, র আওয়ামী লীগ আসবে না কোন আওয়ামী লীগ আসবে, সেটা নিয়ে আলোচনা হয়। এই আলোচনা আপনাকে আসতে বলছে কি? আওয়ামী লীগ বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই, আমাদেরকে র আওয়ামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা, কোনটারে নিবা, কোনভাবে আমাদেরকে নেওয়া যায়, চাইছে আপনার কাছে? এখনো প্রতিদিন হুমকি দেয়, এখনো প্রতিটা দিন বলে যে তারা ই করবে, চলে আসবে, এদিক দিয়ে আসতেছে, ওদিক দিয়ে আসতেছে, হুঙ্কার দিতে থাকে। আপনি যে তারা মাফ করেন, আপনি যে তারা নিয়ে আলোচনা করতেছেন, সেই আলোচনার কারণটা কি? আওয়ামী লীগ কবে কোন দিন আপনাকে বলছিল যে আপনি আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন, আমরা দেশে একটু ফিরতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই, বলেছে নাকি? আমরা আলোচনা করছি। আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে। গতকালকেও এত ক্রুশিয়াল একটা সময়ের ভিতরে, কালকে মনে হয় 100 বার আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেখেছি, শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে, ওই দিক দিয়ে তোরে ঢুকাই দেওয়া হবে, ঢুকতে বল। দেশের মানুষ এখন ওই মেজাজে নাই। সেনাবাহিনীও যদি নাকি তেড়িবেড়ি করে, সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে, সৈনিকরা বসে আছে, 15 বছর বহুত হয়েছে। তেড়িবেড়ি করার চেষ্টা করলে কোনো জেনারেল তারা বসে থাকবে না, কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে। এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনী এত সহজে আপনি 2-4 জন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে, এটা মনে করার কোনো কারণ নাই। ঢুকতে বল, অমুক জেনারেল অমুক কর্নেলের কথা শুনে তারপর ঢুকতে বল, তারপরে বুঝবি মজাটা। আয়, এগুলি করা হচ্ছে। এর মাঝখানে আপনি গতকালকে 2 জনের জামিন দিয়ে দিলেন। আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ যখন দেশে পরিস্থিতি হইতো তখন সবগুলি নিয়ে ঢুকাইতো, জামিন টামিন সব বন্ধ। আপনি এই পরিস্থিতির মাঝখানে 2 জনের জামিন দিয়ে দেন, কিভাবে সম্ভব? এক এমপির বোর্ডে জামিন দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? আপনার এখানে আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে পুনর্বাসন, এই নিয়ে আলাপই চলবে না। কিসের আওয়ামী লীগ? ওদের বিচার হবে, ওরা রাজনীতি করতে চায়, করুক, সমস্যা নাই। আওয়ামী লীগের দেশে রাজনীতি করবে, আওয়ামী লীগের নাম দিয়ে করুক। কে করবে? কোন ইয়ে আসবে? আমরা চুজ করবো নাকি? আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল, সবার খুনের দায় এদের বিচার হবে। বিচারের মুখোমুখি হোক, আগে আমাদের আলোচনা হবে বিচার নিয়ে। আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন। তো প্রিয় দর্শক, কিন্তু আপনার সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।